ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে দেশ টেলিভিশনের বিশেষ আয়োজন আশিয়ান সিটি নিবেদিত আপনার ব্যালট নিয়ে আজ আমরা হাজির হয়েছি সূর্যোদয় সূর্যাস্তের লীলাভূমি সাগরকন্যা কুয়াকাটায়। আজ আমরা আলোচনা করব ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে এখানকার সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের প্রত্যাশার কথা জানবো, একই সঙ্গে যারা প্রার্থী রয়েছেন তাদের প্রতিশ্রুতি এবং সাধারণের প্রত্যাশা নিয়ে তাদের ভাবনার কথাও আমরা জানবো। তো এই আয়োজনে পুরো আয়োজন জুড়ে আজ আপনাদের সাথে থাকবো আমি জুনায়েদ আল হাবিব। আমার সাথে আজ অতিথি হয়ে যারা যুক্ত হয়েছেন শুরুতেই আমি তাদের পরিচয় করিয়ে দিতে চাই। ঠিক আমার ডান পাশে রয়েছেন AVM মোশাররফ হোসেন, পটুয়াখালী ৪ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী। একই সাথে তিনি দলটির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। ঠিক তার পাশে রয়েছেন জনাব আব্দুল কাইয়ুম, জামায়াত মনোনীত পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী। আমার বাঁ পাশে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। একই সঙ্গে ঠিক তার পাশে রয়েছেন কুয়াকাটা একজন বিশিষ্ট ব্যক্তি এবং কুয়াকাটা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি রুমান ইমতিয়াজ তুষার। একই সঙ্গে তিনি ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার সভাপতির দায়িত্ব পালন করছেন। সেই সঙ্গে রয়েছেন এখানকার সম্মানিত ভোটাররা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত হয়েছেন। আপনাদের সবাইকে আমাদের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা এই আয়োজন জুড়ে আলোচনা করব এখানকার সমস্যার সম্ভাবনা নিয়ে। তবে আলোচনার আগে আমরা দেখে নিতে চাই এই অঞ্চলের সমস্যার সম্ভাবনা, মানুষের প্রত্যাশা নিয়ে তৈরি করা আমাদের একটি প্রতিবেদন। প্রকৃতি আর আধুনিকতার এক অনন্য মিশেল উপকূলীয় জেলা পটুয়াখালী। পায়রা বন্দরকে কেন্দ্র করে গড়ে ওঠা বিশেষ অর্থনৈতিক অঞ্চল আর সাগরকন্যা কুয়াকাটার অপার সম্ভাবনাকে ঘিরে একসময়ের অবহেলিত এই জনপদ এখন দেশের অন্যতম প্রধান বাণিজ্যিক হাবে রূপান্তর হওয়ার পথে। একদিকে মেগা প্রকল্পের ঝিলিক আর অন্যদিকে নদী ভাঙন আর জলোচ্ছ্বাস আতঙ্ক। নদীর গ্রাসে প্রতি বছর মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে জমি ও জনপদ। উপকূলীয় অঞ্চলে টেকসই বেড়িবাঁধের অভাব এখনও কৃষকের বড় দুশ্চিন্তা। বিশাল চরাঞ্চলে আধুনিক কৃষি ও ব্লু ইকোনমির সুযোগ কাজে লাগাতে পারলে পটুয়াখালী হতে পারে দেশের অন্যতম অর্থনৈতিক পাওয়ার হাউস। এর জন্য প্রয়োজন পরিকল্পিত উদ্যোগ ও সঠিক বিনিয়োগ। আমাদের এই মির্জাগঞ্জ ইউনিয়ন থেকে পিঁপড়াখালী গ্রামটা আজ বিলীনের পথে। তো সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি যে প্রতি বছর যদি আমাদের এরকম ভাঙতে থাকে তাহলে আমাদের এখানে খেয়ে পরে দুবেলা দুমুঠো খেয়ে পরে যে আমরা বাঁচবো, সে বাঁচার কোনো সুযোগ থাকবে না। আমরা থাকি মানুষের ঘরে, কত কষ্ট করি, আর কষ্ট আপনি করে কি কম। আসন্ন নির্বাচন সামনে রেখে উন্নয়নের ধারা অব্যাহত রাখা সহ নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। সামগ্রিক এলাকার অর্থনৈতিক চিত্রটাই পাল্টিয়ে যাবে এবং আগামী দিনে এখানে একটি অর্থনৈতিক হাব তৈরি করাই আমাদের হলো মূল লক্ষ্য। জনগণ সাধারণত ভোট দেয় সেই দলকে যে দলের বিগত দিনের কর্মকাণ্ড তাদের পছন্দ। পেশি শক্তি নয়, গালাগালি নয়, বরং গলাগলি এবং গণতন্ত্রের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যকে সামনে রেখেই আমরা একটা প্রতিদ্বন্দ্বিতামূলক অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে চাই। এবং আমি শতভাগ আশাবাদী যে এই গলাচিপা 10 মিনিট এই জনপদের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবে। আমরা মনে করি কুয়াকাটাকে একটা আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলার জন্য সর্বাত্মক যে প্রচেষ্টা দরকার সেটা নেব। আর পোর্টটাকে যদি আমরা সচল করতে পারি এবং পোর্টকে কেন্দ্র করে যদি এখানে একটি ইকোনমিক জোন তৈরি করা যায়, তাহলে নানা ধরনের শিল্প কারখানা এখানে স্থাপিত হবে, কর্মসংস্থান তৈরি হবে। 8টি উপজেলা, 9 থানা ও 4 পৌরসভা নিয়ে গঠিত পটুয়াখালীর 4টি সংসদীয় আসনে মোট ভোটার 15,09,589 জন। সাগরকন্যার নীল জলরাশি ঢেউয়ের ছন্দে যেখানে ভাঙে নীরবতা, সূর্যোদয় আর সূর্যাস্তের মায়াবী ক্যানভাস, কুয়াকাটা আজও প্রকৃতির এক অনন্য বিস্ময়। এখন দেখার বিষয় এই নীল দিগন্তের মতো পটুয়াখালীর ভবিষ্যৎ উজ্জ্বল হবে নাকি প্রতিশ্রুতির ঢেউ এসে হারিয়ে যাবে বাস্তবতার সাগরে। পটুয়াখালীর কুয়াকাটা থেকে জুনায়েদ আল হাবিব, দেশ টিভি।
আমরা প্রতিবেদনটি দেখলাম এবং এখানকার মানুষের সমস্যার সম্ভাবনার কথা জানলাম। একসময় অবহেলিত এই জনপদটি পায়রা বন্দর এবং বিভিন্ন যে অর্থনৈতিক জোনগুলো রয়েছে সেগুলোকে কেন্দ্র করে এখন কিন্তু পুরো দেশের অর্থনৈতিক মানচিত্রের এক পাওয়ার হাউসে পরিণত হচ্ছে। ঠিক তার উল্টো দিকেও এখানকার বিভিন্ন সমস্যা রয়েছে নদী ভাঙনের সমস্যা, অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থার দুর্বলতাও কিন্তু এখানকার মানুষের নিত্যদিনের একটি সমস্যা। একই সঙ্গে মাদক সমস্যা সহ নানা সমস্যার কথা এখানকার সাধারণ মানুষ বলছেন। আমরা তাদের সেই প্রত্যাশার কথা প্রার্থীদের কাছ থেকে জানবো। একই সঙ্গে এখানে যে সম্মানিত ভোটাররা উপস্থিত হয়েছেন তারাও তাদের প্রত্যাশা এবং প্রশ্ন করতে পারবেন আজকে এই প্রার্থীদের কাছ থেকে। তো সেই আলোচনা যাওয়ার আগে আমি একটু, যেহেতু নির্বাচন নিয়ে আমাদের আয়োজন, আমরা একটু নির্বাচনের পরিবেশ কেমন কুয়াকাটা পটুয়াখালী 4 আসনে আমরা সে বিষয়ে একটু জানবো। শুরুতেই যেতে চাই বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত যিনি এখানকার সংসদ সদস্য প্রার্থী রয়েছেন জনাব আব্দুল কাইয়ুম। জনাব আব্দুল কাইয়ুম, আপনার কাছে জানতে চাই, নির্বাচনী প্রচারণা এখন আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি, কিছুদিন পরে অর্থাৎ 22 জানুয়ারি সেটি শুরু হবে। তো এখন পর্যন্ত কুয়াকাটার এই অঞ্চলে নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন? কোনো আচরণবিধি লঙ্ঘনের কোনো অভিযোগ আপনার রয়েছে কিনা কোনো প্রার্থীর বিরুদ্ধে, একটু যদি বলেন। আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি কথা শুরু করছি। নির্বাচন আমাদের বাংলাদেশ জামাত ইসলামী আমাদেরকে 4 ফেব্রুয়ারি মনোনয়ন দিয়েছে। তখন থেকেই আমরা নির্বাচনের কাজ শুরু করছি এবং আমাদের নির্বাচনী পরিবেশ বেশ ভালো চলছে। কোথাও কোথাও ছোটোখাটো 2-1টি ঘটনা ঘটলেও এ নিয়ে কোনো অভিযোগ এখন পর্যন্ত আমাদের কাছে এসে পৌঁছায়নি। বেশ সুন্দরভাবে নির্বাচনী পরিবেশ বজায় আছে। অসংখ্য ধন্যবাদ। জামায়াত মনোনীত প্রার্থী তিনি যেমনটা বলছিলেন যে এখন পর্যন্ত এই অঞ্চলের নির্বাচনী পরিবেশ খুবই সুন্দর এবং স্বাভাবিক রয়েছে, বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু এখন পর্যন্ত ঘটেনি। তো আমরা প্রত্যাশা করছি আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই পর্যন্ত এই জনপদের পরিবেশ শান্ত থাকবে। আমরা একটু নির্বাচনী পরিবেশ নিয়ে জানতে চাই। আমার বাঁ পাশে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান, আপনি এর আগেও এখানকার সংসদ সদস্য ছিলেন আমরা যতটুকু জানি। তো এখন আপনি নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন? কোনো প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের কোনো অভিযোগ কিংবা পেশি শক্তি কালো টাকার ব্যবহার নিয়ে আপনার কোনো মন্তব্য আছে কিনা একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। নির্বাচনী আচরণবিধি নিয়ে কিছু লঙ্ঘনের কিছু অভিযোগ আমরা ইতিমধ্যে নির্বাচন সংশ্লিষ্ট যারা আছে অর্থাৎ সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে আমরা পেশ করেছি এবং তারা ব্যবস্থা নেওয়ার পরিপ্রেক্ষিতে বর্তমানে যে আছে সেটা আমরা মনে করি নির্বাচন আচরণবিধি ছোটখাটো লঙ্ঘন হইতেছে, একদম যে হয় না তা না। যেমন এখন ভোট চাওয়ার কোনো নেই, তারপরও ভোট চাইতেছে, এ ধরনের অভিযোগ আছে। তবে আমরা এগুলো আমলে নিচ্ছি না, যেহেতু আর মাত্র 2-3 দিন 4-5 দিন পরে নির্বাচনে প্রচার শুরু হবে। তবে বড় ধরনের যে আচরণবিধি লঙ্ঘন হয়েছিল আমরা একদম ভিডিও ক্লিপ সহ সেটা প্রশাসনের কাছে আমরা উপস্থাপন করেছি। প্রশাসন তড়িৎ গতিতে ব্যবস্থা নিয়েছেন। এখন যে অবস্থা আছে আমরা আচরণবিধি যা আছে তাতে আমরা মনে করি সন্তোষজনক। ধন্যবাদ মুস্তাফিজুর রহমান। আমরা আবার আসবো আপনার কাছে। তিনি যেমনটা জানিয়েছেন যে কিছু কিছু ক্ষেত্রে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে, যেটি নিয়ে তারা ইতিমধ্যে অভিযোগ করেছেন। তবে তিনি আশা করছেন যে সামনের দিনে হয়তো এই পরিবেশ আরো ভালো থাকবে। তা আমরা একটু যেতে চাই এখানকার যিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন কুয়াকাটা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি রুমান ইমতিয়াজ তুষার। তুষার, আপনি তো দীর্ঘদিন আসলে এই কুয়াকাটা এই জনপদের সমস্যার সম্ভাবনা নিয়ে কাজ করছেন, যেহেতু নির্বাচনটি খুব কাছাকাছি চলে আসছে, এখানকার নির্বাচনী পরিবেশ একটু জানতে চাই। আপনার চোখে নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন এখন পর্যন্ত? ধন্যবাদ, দেশ টিভিতে ধন্যবাদ এবং প্রকৃতির পর্যটন কুয়াকাটা থেকে সবাইকে শুভেচ্ছা। আমার কাছে যেটা মনে হচ্ছে যে প্রতিদ্বন্দ্বিতা যেহেতু থাকবে, প্রার্থী থাকবে, স্বাভাবিক পর্যায়ে একজন আরেকজনের প্রতি কিছু তাদের বক্তব্য থাকে, এটা কিন্তু সর্বোপরি মানে আমাদের যে কলাপাড়া এবং রাঙামালি পটুয়াখালী 4 যে আসনে এটা অসাধারণ একটা পরিবেশ এখন বিরাজ করছে এই অঞ্চলে। আমরা যেমন কুয়াকাটা পর্যটনে যেমন দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন ঘুরতে আসে, টুরিস্টরা আসে, যেরকম আনন্দ উৎসবের মধ্যে কাটায়, ঠিক আমরা মিডিয়া যারা আছি বা আমরা মানে এতদিনে যেটা দেখছি এখন পর্যন্ত অসাধারণ একটা পরিবেশ এই অঞ্চলে বিরাজ করছে পটুয়াখালী 4-এ। আমার বিশ্বাস বা আমাদের বিশ্বাস নির্বাচন পর্যন্ত এমন পরিবেশটা থাকবে, এমনটা মনে হচ্ছে এখনকার পরিবেশ দেখে।
ধন্যবাদ আপনাকে। আমরাও আশা করছি নির্বাচন পর্যন্ত এই পরিবেশ বজায় থাকবে। আমরা শুনলাম তিনজন অতিথির কথা। ঠিক আমার ডান পাশে রয়েছেন বিএনপি মনোনীত যিনি এই পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী এবিএম মোশাররফ হোসেন। মোশাররফ হোসেন, আপনার কাছে জানতে চাই, আপনি প্রার্থীদের কথা শুনলেন, নির্বাচনী পরিবেশ নিয়ে এখন পর্যন্ত সবাই সন্তোষ প্রকাশ করেছেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী তিনি দু একটি অভিযোগ করেছেন কিছু কিছু ক্ষেত্রে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে। আপনার চোখে নির্বাচনী পরিবেশ কেমন, বা অন্য রাজনৈতিক দলের আচরণবিধি লঙ্ঘন নিয়ে আপনার কোনো মন্তব্য আছে কিনা? ধন্যবাদ আপনাকে। আমি শুভেচ্ছা জানাচ্ছি যারা আমাদেরকে দেখছেন সবাইকে। আপনি জানেন এখানে আপনি অন্য তিনজনের বক্তব্য শুনেছেন। আমি মনে করি এবং আমি যা দেখেছি একজন প্রার্থী হিসাবে এখানে একটি নির্বাচনের চমৎকার পরিবেশ বিরাজ করছে এবং এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে নাই এবং কোনো অভিযোগ দেবে এই ধরনের কোনো পরিস্থিতি হয়েছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। বরং এই আসনের মানুষ আপনি দেখেন গত সরকারের আমলে 3টি নির্বাচনে তারা ভোট দিতে পারেনি। সুতরাং মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষা আছে তারা ভোটটা দেওয়ার। এই যে জনগণের একটা স্বতঃস্ফূর্ততা, এটাই আমি মনে হয় পরিবেশটা ঠিক রাখার সবচেয়ে একটি নিয়ামক শক্তি হিসাবে কাজ করছে। সুতরাং কেউ হয়তো তার নিজের দৃষ্টিকোণ থেকে বলতে পারে হয়তো নানা অভিযোগ বা অনিয়মের কথা, কিন্তু এটা সর্বশেষ বিচার করবে জনগণ, ভোটাররা। সুতরাং আমি মনে করি এখানের ভোটাররা একটা অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন এবং নির্বাচন উপযোগী পরিবেশের আছে বলে তারা মনে করে এবং 22 তারিখে যখন আমরা প্রচারটা শুরু করতে পারবো তখন থেকে আমার মনে হয় এটা আরো স্পষ্ট হবে, কারণ তখন ভোটারদের মন জয় করা নির্বাচনের দিকে যত এগিয়ে যাবে আমার মনে হয় প্রার্থীরা তত সক্রিয় হবে এবং ভোটাররা তত বেশি তাদের ভূমিকা রাখবে। আমরাও আসলে এর বিচারের দায়ভার জনগণের উপরে দিতে চাই এবং জনগণের মন্তব্যই আসলে আজকে আমরা জানবো এবং সেজন্যই আসলে এই উপকূলীয় জনপদে আমরা হাজির হয়েছি। আমাদের আজকের মূল আকর্ষণ এখানকার সম্মানিত ভোটাররা। সম্মানিত কুয়াকাটাবাসী, আপনাদেরকে স্বাগত আমাদের এই দেশ টেলিভিশনের বিশেষ আয়োজনে আপনারা অংশগ্রহণ করেছেন। আপনাদের সম্মানিত প্রার্থী যারা রয়েছেন এখানকার জনপ্রতিনিধির হবেন আগামী দিনের এই কুয়াকাটা এবং এই পটুয়াখালী ৪ আসনে নেতৃত্ব দিবেন, তারা এখানে উপস্থিত হয়েছেন। আপনাদের জন্য আমাদের প্রশ্নের পর্বটি উন্মুক্ত থাকবে, যে কেউ চাইলে যে কোনো প্রশ্ন করতে পারেন তিনজন প্রার্থীর কাছে এবং তারা বলছেন যে নির্বাচনে যে পরিবেশ রয়েছে সেটার বিচার বিবেচনার ভার আপনাদের উপর দেওয়া হয়েছে। তা আপনারা আসলে সেই মন্তব্য জানাতে পারেন যে এখানকার নির্বাচনী পরিবেশ কেমন। আমি শুরু করতে চাই, আমি দেখছি যে এখানে আজকে কষ্ট করে আমাদের সাথে উপস্থিত হয়েছেন এখানকার জনপ্রিয় একজন বক্তা হাবিবুর রহমান মিসবাহ। জনাব হাবিবুর রহমান মিসবাহ, আপনার কাছে জানতে চাই, আপনি তো এই জনপদের বাসিন্দা এবং সারা দেশ আপনি ঘুরে বেড়ান, সারা দেশের পরিবেশ দেখেন, তো আপনার এই জনপদের নির্বাচনী পরিবেশ কেমন? যদি আপনার প্রার্থীদের কাছে কোনো প্রশ্ন থাকে এই জনপদের সমস্যার সম্ভাবনা নিয়ে আপনি করতে পারেন। যারা এখানে আয়োজনে আছেন, অর্গানাইজেশনের সকল সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে এবং আজকের এখানে 3টি দলের প্রার্থী যারা আছেন, সাংবাদিক বন্ধুরা, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। নির্বাচনী পরিবেশ বলতে ওরকম মারাত্মক কোনো অভিযোগ বা দৃশ্য বা অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত আমরা আমাদের এই পটুয়াখালী 4 আসনে এখন পর্যন্ত দেখিনি। তবে 17 বছরের যেই ধারাবাহিকতা, সাধারণ মানুষ তাদের মত প্রকাশে যেই স্বাধীনতা বিচ্যুত ছিল এবং তারা যে ভোট দিতে পারেনি, সেই আশঙ্কাটা এখনো কাটেনি সাধারণ ভোটারদের মাঝে। এখনো সেই ভয়টা আছে আসলে তারা ভোট কেন্দ্রে যেতে পারবে কিনা। যেহেতু এখানে সাধারণ জনগণের সঙ্গে আমার ওঠা বসা আছে, তাদের সঙ্গে মিলেমিশে চলি, তারা এটা জানতে চায় যে আসলে ভোটটা সুষ্ঠু হবে কিনা, এই ব্যাপারে একটা সংশয় আছে। আর প্রার্থীদের কাছে যেটা জানতে চাওয়া সেটা হলো এখানে 3জন প্রার্থী যে কোনো একজনই এখানে বিজয় লাভ করবেন। তো আমাদের এই উপকূলীয় অঞ্চল পটুয়াখালী 4 আসনে যেমন এই 5 তারিখের পরেও কিছু অলিখিত বড় দাগে বা বিভিন্ন পর্যায়ে দখলবাজি, চাঁদাবাজি হয়েছে, এটা তারা মুক্ত করতে পারবেন কিনা এবং আমাদের এই যে বিশেষ করে কুয়াকাটা যে বেড়িবাঁধ, এখানে অনেক দুর্নীতি অনিয়ম হয়েছে, এগুলো রোধে গণমানুষের হ্যাঁ কি কাজ করবেন এবং জনগণের যেই মত প্রকাশের স্বাধীনতা এটা থাকবে কিনা। অসংখ্য ধন্যবাদ। যেমনটা বলছিলেন আসলে এখানে তিনি বেশ কিছু বিষয় উল্লেখ করেছেন। একই সঙ্গে তিনি বলছেন যে আগামী যে নির্বাচন হতে যাচ্ছে সেটি অবাধ নিরপেক্ষ হবে কিনা, সাধারণ ভোটাররা কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কিনা, সেই নিশ্চয়তা বা সেই
প্রশ্ন তিনি ছুড়েছেন প্রার্থীদের কাছে। একই সঙ্গে তিনি বাংলাদেশের সবচেয়ে বড় যে সমস্যা দুর্নীতি, চাঁদাবাজি, সেই ক্ষেত্রে প্রার্থীরা নির্বাচিত হলে কার্যকর কতটা ভূমিকা রাখবেন সেই প্রশ্ন ছুড়েছেন এবং বেড়িবাঁধ সহ নদী ভাঙ্গন নিয়েও প্রশ্ন করেছেন। আশা করি প্রার্থীরা উত্তর দিবেন। আমি তাদের কাছে আসবো, একটু জানতে চাই, একজন প্রবীণ ভোটার আমরা দেখতে পাচ্ছি, আর এই এলাকার সমস্যা সম্ভাবনা নিয়ে আপনার প্রার্থীরা এখানে আছেন, যদি কোনো প্রশ্ন করতে চান, তাদের কাছে কোনো চাওয়া থাকে আপনাদের বলতে পারেন সরাসরি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এখানে তিনজন প্রার্থী রয়েছে, ইনশাল্লাহ তিনজন যোগ্য, কিন্তু যারা আমাদের এই সাধারণ মানুষ যার দ্বারা শান্তিতে থাকতে পারে আল্লাহ পাক জানে তাকে জয়যুক্ত করেন। অসংখ্য ধন্যবাদ। সাধারণ মানুষ যাতে এই জনপদে শান্তিতে বসবাস করতে পারে সেই নিশ্চয়তা আপনাদের কাছে চেয়েছেন, হয়তো আপনারা উত্তর দিবেন। আমি একটু যেতে চাই আরেকজন ভোটারের কাছে। আপনি কিছু বলতে চেয়েছেন, খুব সংক্ষেপে বলবেন, যেহেতু আমরা অনেককেই সুযোগ দিতে চাই। আসসালামু আলাইকুম। আমি মাওলানা সৈয়দ মোহাম্মদ ফারুক, সুপার কুয়াকাটা ইসলামপুর দাখিল মাদ্রাসা। আমি বিএনপি নির্বাচনী প্রচারণায় বিএনপি প্রার্থীর কাছে জানতে চাচ্ছি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান একটি নির্বাচনে সে বিজয়ী হলে সরকার গঠন করলে ফ্যামিলি কার্ডের কথা বলছেন। এই ফ্যামিলি কার্ডটা কি এবং কাদেরকে দেওয়া হবে এবং এটার দ্বারা কি কি মানুষ উপকৃত হবে, এটা আশা করি প্রার্থী হয়তো সকলের সম্মুখে উন্মুক্ত করবেন। আমরা বুঝতে পেরেছি যে ফ্যামিলি কার্ডের ঘোষণা আসছে আপনার দল থেকে, সেগুলো আসলেই কি এবং কারা পাবেন সেই বিষয়ে জানতে চেয়েছেন। তো আমি আরেকজন তরুণ ভোটার কাছে একটু জানতে চাই, আসলে আপনারা তো তরুণ, এখন ইয়াং, এই তরুণদের অনেক প্রত্যাশা থাকে, খুব সংক্ষেপে যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আমি এখানে যারা প্রার্থীরা উপস্থিত আছেন, দেশ টিভিকে ধন্যবাদ, এখানে যারা প্রার্থীরা উপস্থিত আছেন তাদের কাছে আমার জানতে চাওয়া যে দীর্ঘদিন একটা শ্রেণীর মানুষ, আমাদের মধ্যম বয়সী যে যুবকরা রয়েছেন, তারা বিভিন্ন চাকরি থেকে বঞ্চিত হয়েছেন ফ্যাসিস্ট আমলে, তাদের ব্যাপারে কর্মসংস্থানের ক্ষেত্রে তারা কি ব্যবস্থা গ্রহণ। অসংখ্য ধন্যবাদ। তিনি কর্মসংস্থানের কথা জানতে চেয়েছেন। আসলে বেকারত্ব আমাদের দেশের অনেক বড় একটি সমস্যা। আশা করছি যে সেই বেকারত্ব দূরীকরণে সুনির্দিষ্ট কোনো ভূমিকা এখানকার জনপদের যারা নির্বাচিত হয়ে আসবেন তাদের থাকবে কিনা, সেই প্রশ্নগুলোর উত্তর আমরা নিব। তবে আমাদের আশিয়ান সিটি নিবেদিত আপনার ব্যালট অনুষ্ঠানের সময় হলো একটি বিজ্ঞাপন বিরতির পর ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন দেশ টেলিভিশনের বিশেষ আয়োজন আপনার ব্যালট, এবং এই আপনার ব্যালট নিয়ে আজ আমরা উপস্থিত রয়েছি পটুয়াখালীর কুয়াকাটায়। আমরা বিরতির আগে শুনছিলাম সাধারণ মানুষের প্রত্যাশার কথা, এবং একই সঙ্গে তারা বেশ কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছেন এখানে যারা সম্মানিত প্রার্থী রয়েছেন তাদের কাছে। আমি একটু শুরুতেই যেতে চাই, আমার বাঁ পাশে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুস্তাফিজুর রহমান। আপনার কাছে জানতে চাই, সাধারণ ভোটাররা বেশ কিছু প্রশ্ন ছুড়েছেন আপনাদের প্রতি, তারা ভোট দিতে পারবেন কিনা সে নিশ্চয়তা জানতে চেয়েছেন। একই সঙ্গে সন্ত্রাস চাঁদাবাদ মুক্তকরণে আপনাদের কি পদক্ষেপ থাকবে, এবং তারা একটি বিষয় উল্লেখ করেছেন 5 আগস্টের পরে হাটঘাট মাঠ দখল হওয়ার অভিযোগ করেছেন। একই সঙ্গে কর্মসংস্থানের বিষয়েও তারা জানতে চেয়েছেন। যদি আপনারা একটু বলেন সংক্ষেপে এবং সুনির্দিষ্ট পরিকল্পনা বলেন। আসলে আপনি যে অভিযোগের কথা ভোটাররা বলেছে, যে প্রশ্নটি যে আমরা সঠিকভাবে ভোট দিতে পারবো কিনা, আসলে এই প্রশ্নটা আমাদের জন্য নয়, আমাদের প্রতিপক্ষ কোনো প্রার্থীর কার্যকলাপেই ভোটারদের মধ্যে এই সংখ্যা সৃষ্টি হয়েছে যে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবো কিনা স্বাধীনভাবে। তা আমাদের পক্ষ থেকে আমরা বলতে চাই, আমরা ভোটারদেরকে এই মর্মে আশ্বস্ত করতেছি যে আসলে প্রশাসনের তরফ থেকে, নির্বাচন কমিশনের তরফ থেকে যে ব্যবস্থা নেওয়া হয়েছে তার পাশাপাশি আমরা সংগঠনও কোনোভাবেই কোনো ভোটারকে আমাদের কার্যকলাপের দ্বারা এটা ভোটাররা অনুভবই করতে পারবে না যে ভোট কেন্দ্রে গেলে ভোট দিতে অথবা ভোট প্রয়োগে কোনো ধরনের প্রতিবন্ধকতার সৃষ্টি হবে। যারা এটা করার চেষ্টা করতেছে তাদেরকে আমরা প্রতিহত করার মতো ক্ষমতা, শক্তি ইনশাল্লাহ আমাদের আছে। তাইলে আপনারা নির্বিঘ্নে থাকবেন, নিশ্চিন্তে থাকেন, ভোট সুষ্ঠুভাবে হবে এবং আপনারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। আর আপনি যে কথা বললেন চাঁদাবাজি, সন্ত্রাস, দখল বাণিজ্যের কথা, এটা আপনারা ভালোভাবেই জানেন কারা এটা করে। যারা তাদের দল থেকে নেতা কর্মীদেরকে বহিষ্কার করতে হয়, হাজার হাজার নেতা কর্মী এই সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজির সাথে তারাই জড়িত। আপনাদের সুনির্দিষ্ট পদক্ষেপ বলেন। যেহেতু আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নয়ন করতে হবে এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, এবং আমরা যেহেতু কোনো ধরনের অন্যায়ের সাথে জড়িত না, আমাদের দ্বারা কোনো
কোনো ধরনের এই ধরনের ঘটনা ঘটবে না এবং প্রশাসনকে অধিক তৎপর হইতে হবে। সুনির্দিষ্ট পরিকল্পনা বলেন। আমার সুনির্দিষ্ট পরিকল্পনা হচ্ছে আমাদের এই কুয়াকাটা পর্যটন এলাকা আছে, এটাকে যদি আমরা আরো বেশি করে আকর্ষণীয় করতে পারি পর্যটকদের কাছে, দেশি বিদেশি পর্যটকরা যেখানে আসতে পারে, এই এলাকার অবকাঠামোগত উন্নয়ন করতে পারি, যাতে পর্যটকরা এখানে আসার জন্য অধিক আগ্রহী হয় এবং আমাদের পায়রা তাপবেন যদি ক্ষমতা যেতে পারেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা আবার আসবো আপনার কাছে, আমাদের যে সময় স্বল্পতা, আমরা একটু যেতে চাই যিনি জামায়াত ইসলাম মনোনীত এই আসন সংসদ সদস্য প্রার্থী রয়েছেন আব্দুল কাইয়ুম। আব্দুল কাইয়ুম, আপনার কাছে একই প্রশ্ন, ভোটাররা জানতে চেয়েছেন তাদের ভোটাধিকার ঠিকমতো প্রয়োগ করতে পারবেন কিনা, একই সঙ্গে সন্ত্রাস চাঁদাবাজি নিয়েও তাদের কিছু অভিযোগ আছে, কর্মসংস্থানে আপনারা সুনির্দিষ্ট পরিকল্পনার কথা বলবেন যেহেতু আমাদের সময়ের সীমাবদ্ধতা রয়েছে। জি, ধন্যবাদ জানিয়ে আমরা শুরু করছি। ভোট দেওয়া ভোটারের অধিকার, তিনি তার অধিকার প্রয়োগের জন্য সচেষ্ট হবেন এবং আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করব তাদের ভোট পবিত্র আমানতকে যথাযথ পাত্রে যেন তারা দিতে পারেন, এই জন্য আমরা যথেষ্ট সহযোগিতা করব, আমরা সর্বাত্মক চেষ্টা চালাবো। আর কর্মসংস্থানের বিষয়ে আমাদের বক্তব্য হচ্ছে আমরা যোগ্য লোকদেরকে প্রশিক্ষণ দেব, প্রশিক্ষণ দিয়ে তাদের কর্মসংস্থানের যথাযথ ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত করার ক্ষেত্রে আপনাদের ভূমিকা কি থাকবে? এক্ষেত্রে আমাদের দল জিরো টলারেন্স নীতিতে রয়েছে, আমরা আমাদের সর্বাত্মক প্রচেষ্টা করব যাতে কোথাও সন্ত্রাস এবং চাঁদাবাজি করার কেউ সাহস না করে। ধন্যবাদ আপনাকে। আমরা একটু যেতে চাই এবিএম মোশাররফ হোসেন আপনার কাছে। আপনি শুনলেন এখানকার সাধারণ মানুষের কথাও শুনেছেন এবং আপনার দুইজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন তাদের কথাও শুনলেন। বিশেষ করে যিনি ইসলামী আন্দোলনের প্রার্থী রয়েছেন তিনি কিছু অভিযোগ করেছেন, হয়তো সেই অভিযোগের তীর বিএনপির দিকে গিয়েছে। তো আপনি আসলে কি বলবেন সাধারণ ভোটারদের প্রশ্নের উত্তর যদি আপনি দেন? আসলে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় একটি রাজনৈতিক দল। এই দলের আপনার লক্ষ কোটি নেতাকর্মী সমর্থক রয়েছে, সুতরাং আপনি দেখতে হবে দল কি ডিসিশনটা নেয়। কোনো অন্যায় যদি কেউ করে, কেউ যদি জনমতে কোনো আতঙ্ক তৈরি করে, তার বিরুদ্ধে দল যদি সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে, উচিত অন্যান্য সংগঠন তাদেরকে অভিনন্দিত করা। কিন্তু আমরা দেখলাম এই ইতিবাচক দিকটাকে প্রশংসা না করে বরং তারা প্রতিপক্ষকে ঘায়েল করার অস্ত্র হিসাবে ব্যবহার করে, যেটা গণতান্ত্রিক রীতির কোনোভাবে সমর্থনযোগ্য নয়। বরং আমি প্রশ্ন রাখতে চাই, আজকে যে এই দলটি ভোটের অধিকারের কথা বলে, আগামী দিনে নির্বাচনে ভোট কেন্দ্রে যাওয়ার শঙ্কা করে, তারা তো যারা গত 3টি নির্বাচনে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে তাদের সাথে গিয়ে তো ইলেকশনে অংশগ্রহণ করেছে। মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারবে কিনা সেই নিশ্চয়তা চেয়েছেন, এটি একটু। গত 5ই আগস্টের পর বিএনপি দীর্ঘ 15টি বছর আন্দোলন করেছে অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের জন্য। আপনারা জানেন আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল বিএনপিকে নানা প্রলোভন দিয়েছিল যে এই সিট দেওয়া হবে, এই সুযোগ সুবিধা দেওয়া হবে, ডেপুটি স্পিকার দেওয়া হবে। বিএনপি কিন্তু সেই নির্বাচনে অংশগ্রহণ করে নাই, কারণ আমরা মনে করেছিলাম যে আওয়ামী লীগের আমলে বাংলাদেশের জনগণের ভোটের অধিকার কোনোভাবে প্রতিষ্ঠা হবে না, যার জন্য আমরা নির্বাচন বর্জন করেছিলাম। 5 তারিখের পর সেই ভোটের অধিকার মানুষ ফিরে পেয়েছে এবং আমরা মনে করি আগামী 12ই ফেব্রুয়ারি মানুষ তার মতামতের মাধ্যমে তার নেতৃত্ব নির্বাচন করবেন, ভোট দিতে পারবেন এবং তার জন্য যা যা করেনি আপনারা সব ধরনের সহযোগিতা করবেন। একই সঙ্গে আপনাদের আরেকটি প্রশ্ন এসেছে ফ্যামিলি কার্ডের বিষয়ে। আপনাদের বড় একটি আলোচনা চলছে ফ্যামিলি কার্ড নিয়ে, একটু সাধারণ মানুষ জানতে চেয়েছেন যে এই ফ্যামিলি কার্ড কাদেরকে দেওয়া হবে, আসলে এটা কি একটু যদি সংক্ষেপে বুঝিয়ে বলতেন। আজকে বাংলাদেশের যে নানা রাজনৈতিক দলগুলি নির্বাচনে অংশগ্রহণ করছেন, একমাত্র দল বিএনপি বলতে পারে আগামী দিনে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে তার একটা ভিশন আছে, একটা পরিকল্পনা আছে, আমাদের একটা কর্মসূচি আছে। অন্য আপনি যেই দলটাকে দেখেন, ইসলামী আন্দোলন বলেন বা জামাত ইসলাম বলেন, তাদের কিন্তু নির্দিষ্ট কোনো পরিকল্পনা নাই, তারা শূন্যের উপর বল ছুড়ে দিচ্ছে যে এদিকে গিয়ে আঘাত করে। কিন্তু আমরা কিন্তু দেখেন ইতিমধ্যে আমরা ফ্যামিলি কার্ডের প্রসঙ্গে আসি, আপনি দেখবেন আমরা সুনির্দিষ্টভাবে রাষ্ট্র পরিচালনার জন্য 31 দফা আমরা একটা কর্মসূচি দিয়েছি এবং এর অন্যতম একটি দফার মধ্যে আছে ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ড অর্থ আপনি এখন জানেন বাংলাদেশের সামাজিক নিরাপত্তা বলা আপনার সোশ্যাল সেফটি যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কে বাংলাদেশে প্রতি বছর 1,16,000 কোটি টাকা লাগে আমাদের এই নেটওয়ার্কের প্রণোদনা দেওয়ার জন্য। আমরা বলেছি যে ফ্যামিলি কার্ড পরিবর্তন করা হবে, অর্থাৎ আমাদের নারীরা সমাজে এখনো অসহায়, তাদের ইনকামের সোর্স খুবই কম, যার জন্য সমাজের যিনি বয়োজ্যেষ্ঠ নারী তাকে একটি ভাতা দেওয়ার আমরা ঘোষণা করেছি। এইটা দিতে আমাদের খরচ হবে মাত্র 10,000 কোটি টাকা, যেটা এখন এই সামাজিক নিরাপত্তা বলায় তাদেরকে কিভাবে আসলে নির্ধারণ করা হবে, সিলেকশন পদ্ধতিটা কি থাকবে? প্রাথমিক পর্যায়ে আমরা পর্যায়ক্রমে বাংলাদেশে ধরেন প্রায় 18 কোটি জনসংখ্যা, এর মধ্যে অর্ধেক নারী। আমরা প্রাথমিক পর্যায়ে 50 লক্ষ ফ্যামিলিকে আমরা নির্ধারণ করে আমরা তাদেরকে প্রণোদনা দেব এবং এইটাতে আপনার বর্তমান যে সামাজিক নিরাপত্তা বলায় যে টাকা খরচ যায় তার চেয়ে বেশি লাগবে মাত্র 12,000 কোটি টাকা।
যা টোটাল সামাজিক নিরাপত্তা বলয়ের মধ্যে 10% 2.8%। সুতরাং আমরা মনে করি বাংলাদেশের মতো এই 7,70,000 কোটি টাকার বাজেটে এই 12,000 কোটি টাকা কর্মসংস্থান করা এখানে কোনো ব্যাপারই না। ধন্যবাদ, বিষয়টি পরিষ্কার। আমরাও আসলে আশা করব যে তারা যে উদ্যোগটি নিয়েছেন সেটি আসলে সফলভাবে বাস্তবায়ন হোক, বাংলাদেশের মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হোক এবং বাংলাদেশের মানুষ তার যে অধিকার সেই অধিকার নিয়ে বাঁচুক। আমরা একটু আবার যেতে চাই ভোটারদের কাছে, তাদের ভাবনা নিয়ে আসলে যেহেতু আজকের অনুষ্ঠান তাদেরকে সুযোগ দিতে চাই প্রশ্ন করতে। আমি দেখছি যে আমার পেছনে একজন তরুণ নারী ভোটাররা রয়েছেন, একটু আপনাদের কাছে জানতে চাই, তরুণরাই তো এখন আগামী বাংলাদেশের ভবিষ্যৎ, এই আপনাদের প্রার্থীরা আছেন, যদি কোনো প্রশ্ন করতে চান আপনারা করতে পারেন। আমরা জামাতকে একটু কোশ্চেন করতে চাই যে তারা যদি ক্ষমতায় আসে তাহলে নারীর চলন ঘটনা সম্পর্কে কি মতামত তারা জানতে চাই। অসংখ্য ধন্যবাদ। জামাত ইসলামের প্রতি তাদের প্রশ্ন, তারা ক্ষমতায় আসলে নারীরা তাদের অধিকার নিয়ে চলতে পারবে কিনা, ফিরতে পারবে কিনা, এটা প্রশ্ন। আপনারা যদি কেউ কথা বলতে চান একটু বলতে পারেন, আপনি যদি আপনার কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। আমরা যদি পড়াশোনার জন্য আমরা এই কুয়াকাটা এই এলাকা কীরকম হবে, আরও উন্নয়ন হওয়ার বিষয়, আমাদের পড়াশোনার বিষয়, আমাদের রাস্তাঘাট যেন সুন্দর হয়, এই মানে সুন্দর হলে আমাদের পড়াশোনার শিক্ষার্থীরা ভালো। আমি আপনার প্রশ্নই তিনি জানতে চেয়েছেন আসলে আপনারা ক্ষমতায় আসলে কুয়াকাটার উন্নয়ন, নারীদের নিরাপত্তা, তাদের শিক্ষায় পিছিয়ে পড়া, শিক্ষার অগ্রগতির জন্য আপনারা কি করবেন সেই প্রশ্ন ছুড়ে দিয়েছেন। আমি একটু এপাশে দেখছি যে একজন প্রবীণ ভোটার রয়েছেন, আপনার প্রার্থীরা রয়েছেন, চাইলে আপনি প্রশ্ন করতে পারেন, কোনো মন্তব্য থাকলে সংক্ষেপে জানাতে পারেন। ধন্যবাদ দেশ টিভিকে। আমি প্রশ্ন রাখতে চাই আমাদের প্রার্থীদের যে এই কুয়াকাটা পর্যটন নগরী একটি অপার সম্ভাবনায় অঞ্চল, এই অঞ্চলে উন্নয়নের জন্য তাদের পরিকল্পনা কি থাকবে এবং এই মাদক যে একটা ভয়াল গ্রাস, এই মাদকের ব্যাপারে তাদের পরিকল্পনা কি থাকবে, এ ব্যাপারে সুনির্দিষ্ট একটা দিক নির্দেশনা আমাদেরকে দিবেন। অসংখ্য ধন্যবাদ। তিনি মাদক নিয়ে প্রশ্ন করেছেন, একই সঙ্গে আপনার এই পর্যটন সম্ভাবনা যে কুয়াকাটা তার উন্নয়ন আপনারা কি কাজ করবেন সেটা জানতে চান। কেউ প্রশ্ন করতে চাইলে করতে পারেন। হ্যাঁ, আপনি বলতে চেয়েছেন, খুব সংক্ষেপে বলবেন। আমি প্রার্থীদের কাছে জানতে চাই, যদি তারা নির্বাচিত হয়, যেমন আমাদের কুয়াকাটা আমরা একটা দেখতেছি যে পতিতাদের একটা আড্ডাখানা, এইটা আসলে এই পতিতাদের নিয়ে তারা কি কাজ করবে? অসংখ্য ধন্যবাদ। তিনি অসামাজিক কার্যকলাপের কথা বলছেন যে এখানে আসলে পর্যটন কেন্দ্র করে অনেক সময় অনেক অশ্লীল কার্যক্রম হয়, সেটা বন্ধে আপনারা বা তার শৃঙ্খলা ফিরিয়ে আনতে আপনারা কি করবেন সেটি জানতে চেয়েছেন। এখানে আমরা দেখছি যে প্রবীণ ভোটার রয়েছেন, একটু আপনার কাছে জানতে চাই, কুয়াকাটা আপনার দীর্ঘদিনের বসবাস, যদি কোনো সমস্যা নিয়ে প্রার্থীদের কাছে কোনো চাওয়া থাকে সেটিও বলতে পারেন। আলহামদুলিল্লাহ, আমার বলার তেমন কিছু নাই, কিন্তু সবচেয়ে বড় হলো দুর্নীতি এবং আগামী নির্বাচনে আসলেই ভোটাররা সঠিকভাবে ভোট দিতে পারবে কিনা। যদিও এটা ইতিপূর্বে আসছে যে পারবে কিনা, কিন্তু তারপরে দেখা যাচ্ছে বিভিন্ন বাড়িতে যারা বিগত সরকারে ছিল, তাদের যারা নিম্ন শ্রেণীর কর্মী ছিল, তাদেরকে বলা হয়েছে যে বিগত দিনে তোমাদের সরকার যা করছে তাতে তোমাদের দেশে থাকার অধিকার নাই। কিন্তু এতক্ষণ পর্যন্ত আমরা কেউ কিছু করি নাই। যদি ভোটে কোনো ভুল করে থাকো, আমাদের পক্ষে যদি তোমরা না থাকো, তাহলে কিন্তু তোমাদের দেশ ছাড়া হওয়া লাগবে। এই ধরনের পরিবেশ তারা তিনি জানতে চেয়েছেন, এর আগে আমাদের দেশের ইতিহাসে যেমন ছিল যে নির্ধারিত একটি রাজনৈতিক দলকে ভোট না দিলে তাদের দেশে থাকতে দেওয়া হতো না, বিভিন্ন হুমকি দিত, আগামী নির্বাচনে এরকম পরিবেশের মধ্যে তারা পড়বেন কিনা, আপনার বিরুদ্ধেও যদি তিনি ভোট দেন তিনি তার অধিকার নিয়ে বসবাস করতে পারবেন কিনা সেই প্রশ্ন ছুড়েছেন। প্রিয় দর্শক, আমরা আছি আজকে সাগরকন্যা কুয়াকাটায়, আপনারা দেখছেন আশিয়ান সিটি নিবেদিত আপনার ব্যালট অনুষ্ঠানে। আমরা শুনছিলাম ভোটারদের প্রত্যাশা এবং প্রশ্নের কথা। আমাদের এই আয়োজনে এখন সময় হচ্ছে একটি বিজ্ঞাপন বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের। আপনারা দেখছেন দেশ টেলিভিশনের বিশেষ আয়োজন আশিয়ান সিটি নিবেদিত আপনার ব্যালট শো। বিরতির আগে আমরা কথা বলছিলাম ভোটারদের সাথে এবং তারা বিভিন্ন প্রশ্ন ছুড়ে দিয়েছেন। আমরা আসলে নিজেরা কথা না বলে আমরা যেতে চাই সরাসরি প্রার্থীদের কাছে। আমি শুরুতেই যেতে চাই বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত এখানকার সংসদ সদস্য প্রার্থী আব্দুল কাইম, আপনার কাছে জানতে চাই, একজন তরুণ নারী ভোটার, তিনি প্রশ্ন করেছেন যে আপনারা ক্ষমতায় গেলে নারীরা অবাধে চলাফেরা করতে পারবেন কিনা, তাদের স্বাধীনতা থাকবে কিনা, সে প্রশ্নের উত্তর দিবেন। একই সঙ্গে আপনার কাছে আরেকটু জানতে চাই, গণভোট নিয়ে আপনার দলের অবস্থান কি, যদি সংক্ষেপে বলেন, আমাদের হাত সবার জন্য 2 মিনিট সর্বোচ্চ। যে ইসলাম নারীকে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করেছে, আমরা ইসলামী দল হিসেবে আমরাও নারীকে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করার চেষ্টা করতেছি। নারীরা সবচেয়ে বেশি সম্মান ও মর্যাদা পাবে যদি আমাদের দল ক্ষমতায় আসে। আমরা হ্যাবোট প্রচার করছি এবং হ্যাবোটের জন্য আমরা নিজেরা লিফলেট বিলি করতেছি এবং সচেতনতার জন্য আমরা বিভিন্নভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা একটু যেতে চাই বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত যিনি প্রার্থী রয়েছেন মুস্তাফিজুর রহমান। জনাব মুস্তাফিজুর রহমান, আপনার কাছে জানতে চাই, বেশ কিছু প্রশ্ন এসেছে। আপনারা ক্ষমতায় গেলে নারীদের অধিকার কতটুকু পাবে, একই সঙ্গে শিক্ষার মান উন্নয়ন আপনারা কি করবেন? মাদক নিয়ে একজন প্রশ্ন করেছেন, মাদক নিয়ে এই পর্যটন নগরীর উন্নয়নে সুনির্দিষ্ট যদি কোনো পদক্ষেপ আপনাদের থাকে, এক বা দুটি এরকম বলবেন। একই সঙ্গে গণভোট নিয়ে আপনাদের অবস্থান কি, 2 মিনিটের মধ্যে। আসলে গণভোটের প্রশ্ন একটাই যে আমরা হায়ের পক্ষে, এবং ভোটারদেরকে আমরা অনুরোধ করবো হায়ের পক্ষে ভোট দেওয়ার জন্য। আর নারী শিক্ষা, নারীদের ধর্মীয় স্বাধীনতা যেটা, সেই ব্যাপারে আমরা ইসলাম যা বলে সেখানে কিন্তু জবরদস্তিমূলক কোনো ব্যাপার নেই। ইসলাম নারীদের সবচেয়ে বেশি সম্মান দিয়েছে এবং অধিকার দিয়েছে, মর্যাদা দিয়েছে। পর্দা এটা মানা প্রত্যেকের দায়িত্ব, যে দায়িত্ব পালন করবে, না করলে না, ক্ষেত্রে আমাদের কোনো বাড়াবাড়ি থাকবে না। আর শিক্ষার ক্ষেত্রেও নারীদের শিক্ষায় আমরা বিশ্বাসী, নারীরা যাতে অবাধে সুন্দর উচ্চ শিক্ষা গ্রহণ করতে হবে সেই পরিবেশ আমরা সৃষ্টি করব। আর আপনি যেটা বলছেন যে আমাদের আরেকটা প্রশ্ন যে মাদক নিয়ে, মাদকের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স। আমরা মাদকের করাল গ্রাস থেকে এই এলাকাকে আমরা নিরাপদ রাখবো। এ ব্যাপারে আমাদের কোনো থাকবে না, আমাদের সুনির্দিষ্ট কর্মসূচি থাকবে। টেকসই বেড়িবাঁধের ব্যাপারে আমার কথা হচ্ছে, এখানে বেড়িবাঁধের জন্য পানি উন্নয়ন বোর্ড প্রতি বছরে যে বরাদ্দ দেয় সেটা যথাযথভাবে হয় না এবং কাজটাও ঠিকভাবে হয় না। আমি মনে করি এটার জন্য একটা সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এখানে স্থায়ী বেড়িবাঁধের ব্যবস্থা করতে হবে। আমরা অবশ্যই করব। আরেকটা কথা আপনি যেটা বলেছেন যে আমরা আসলে এই পর্যটন কেন্দ্রটার উন্নয়নের জন্য কি করবে, এক্ষেত্রেও আমরা মনে করি এই স্থানটা, ইতিপূর্বে আমি বক্তব্যে একবার বলেছিলাম, এটাকে আরো অধিক আকর্ষণীয় করার জন্য আমাদের দেশি বিদেশি এবং সরকারি বেসরকারি পর্যায়ে আমরা এই পর্যটন কেন্দ্র বিনিয়োগের মাধ্যমে। ধন্যবাদ আপনাকে। আমরা বিষয়টি বুঝতে পেরেছি। আমরা একটু যেতে চাই বিএনপি মনোনীত যিনি প্রার্থী। আমাদের কর্তৃপক্ষ যে বলেছেন যে আসলে আমরা অতীতে আওয়ামী লীগের সাথে মিলে নির্বাচনে গিয়েছি, কথাটা কিন্তু সঠিক না। তারাও স্থানীয় সরকার নির্বাচনে গিয়েছে, আমরাও গিয়েছি। জাতীয় সংসদ নির্বাচন 2018-তে আমরা কিন্তু সকাল 11টায় বর্জন, তারা কিন্তু নির্বাচনে অংশগ্রহণ, তাদের 6 জন জাতির সামনে পরিষ্কার, আপনাদের বলার কিছু নাই, দীর্ঘদিন ধরে আমরা সে বিষয়ে জানি। আমরা একটু যেতে চাই বিএনপির প্রার্থী যিনি রয়েছেন এবি মোশাররফ হোসেন, আপনার কাছে। আপনি শুনছেন সাধারণ মানুষের প্রশ্নের কথা, নারীর অধিকার নিয়ে কথা আছে, এখানে শিক্ষার মান উন্নয়ন আপনারা কি ভূমিকা রাখবেন? বিশেষ করে আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই, পর্যটনকে কেন্দ্র করে একটি অপার সম্ভাবনা রয়েছে এই এলাকায়। আপনারা ক্ষমতায় গেলে আসলে সুনির্দিষ্ট 2টি বা 3টি পরিকল্পনার কথা যদি আপনি উল্লেখ করেন। আসলে নারীর ক্ষমতায়নের ব্যাপারে আমরা বলতে চাই যে বাংলাদেশের নারীর ক্ষমতায়ন করেছে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী। আজকে দেখবেন নারীর যে দৃশ্যমান উন্নয়ন, বিশেষ করে উপবৃত্তির মাধ্যমে নারীদেরকে শিক্ষার একটা নূতন দিগন্ত উন্মোচন করেছে বিএনপি। আজকে চাকরির ক্ষেত্রে 60% বিশেষ করে প্রাইমারি স্কুলে কোটা প্রবর্তন করেছে বিএনপি। আজকে সার্বজনীন প্রাথমিক শিক্ষা ঘোষণা করেছে বিএনপি। আজকে উচ্চ শিক্ষার ক্ষেত্রে নানা ধরনের এই যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় বলেন বা বেসরকারি বিশ্ববিদ্যালয় বলেন, এগুলিকে প্রতিষ্ঠা করে বিএনপি শিক্ষার ক্ষেত্রে একটি নূতন ইতিহাস বাংলাদেশে রচনা করেছে। আর আপনি যদি কুয়াকাটার কথা বলেন, আজকে কুয়াকাটার যে দৃশ্যমান যে উন্নয়নগুলি আপনি দেখেন, সেগুলিতে বিএনপির অবদানের কারণে এই উন্নয়নগুলি হয়েছে। এখানে পর্যটন হলিডে হোম 91 থেকে 96 বিএনপি ছিল, তখন তারা করেছে। এবং আমি বলি একটু বিষয়, এখন এখানে যা দৃশ্যমান উন্নয়ন দেখবেন বিএনপি করেছে। সুতরাং বিএনপির উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী এবং আগামী দিনে মনে করি আমরা 114 পটুয়াখালী 4 অর্থাৎ কুয়াকাটা রাঙ্গাবালিকে উন্নয়নের জন্য আমাদের দুটি জিনিস আমাদের খুব ইম্পর্টেন্ট। একটা কুয়াকাটাকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা, যাতে এখানে যদি আমরা পর্যটন উপযোগী পরিবেশ তৈরি করতে পারি তাহলে নতুন বিনিয়োগ হবে, কর্মসংস্থান হবে এবং এই এলাকায় একটা অর্থনৈতিক প্রাণ চাঞ্চল্য। এই বিষয়টিকে সবচেয়ে অগ্রাধিকার দিবেন। একটু সর্বশেষ জানতে চাই, গণভোট নিয়ে আপনার এবং আপনার দলের অবস্থান। গণভোট আসলে হার তো বিকল্প নাই, কারণ আপনি দেখবেন যে ডক্টর ইউনূস সাহেবের 5ই আগস্টের পর থেকে নির্বাচন পর্যন্ত এই সকল কাজের বৈধতা দিতে হলে হাকে অবশ্যই বিজয়ী করতে হবে। যার জন্য আমরা মনে করি যে বাংলাদেশের মানুষ এই পরিবর্তনকে সমর্থন করে ভোট দিয়ে হাকে জয়যুক্ত করবেন। ধন্যবাদ আপনাকে। আমরা একটু যেতে চাই রুমান ইমতিয়াজ তুষার, আপনার কাছে। আপনি প্রার্থীদের কথা শুনলেন, সাধারণ মানুষের কথা শুনলেন, এই বিষয়ে আপনার যদি কোনো মন্তব্য থাকে 1 মিনিটের মধ্যে একটু শেষ করবেন। আবারও ধন্যবাদ দেশ টিভিকে।
আমি যেটা বলবো সেটা হলো যে নির্বাচনের আগে পরিবেশ ভালো রাখার জন্য এখানে যারা প্রার্থী রয়েছেন বিভিন্ন বিভিন্ন রাজনৈতিক দলের ওনাদের উপরই ডিপেন্ড করে। পাশাপাশি নির্বাচনের পরবর্তীতে এখান থেকে নিশ্চয়ই একজনকে আল্লাহ কবুল করবেন, একজন বিজয়ী হবেন। তিনি যদি ঠিক এই অবস্থাতেই অর্থাৎ নির্বাচনে বিজয়ী হয়ে সবাইকে নিয়ে যদি আবার বসে আবার এই কুয়াকাটা, কলাপাড়া এবং রাঙাবালি এই পটুয়াখালী 4-এর উন্নয়ন করেন, আমার মনে হয় যে সেটা হবে টেকসই উন্নয়ন। আর যদি বিরোধ থেকে যায় নির্বাচন পরবর্তী, তো সেটা আমাদের উন্নয়ন এটা বাধা হবে। আপনাকে আমরা শুনছিলাম তুষারের কথা, তিনি বলছিলেন আসলে যেই নির্বাচিত হবেন তিনি একা নন, সবাইকে নিয়ে যদি আসলে কাজ করেন তাহলে হয়তো এই কুয়াকাটা নগরীর মানুষের যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণ করতে পারে। আমরা শেষ করব, এটা শেষ করার আগে যেতে চাই আমার সহকর্মী রয়েছেন এখানে সাইদ ইব্রাহিম, তিনি দীর্ঘদিন পটুয়াখালীতে কাজ করছেন পটুয়াখালীর মানুষের সমস্যা সম্ভাবনা নিয়ে। সাইদ ইব্রাহিম, আপনি প্রার্থীদের কথা শুনলেন, সাধারণ মানুষের কথা শুনলেন, আপনার মন্তব্য জানতে চাই আসলে আপনারও যদি সাংবাদিক হিসেবে কোনো প্রত্যাশা থাকে, যেহেতু আপনি এলাকার মানুষ, একটু বলেন। ধন্যবাদ আপনাকে। আমাদের দক্ষিণাঞ্চলের মানুষের একটাই চাওয়া, সেটা হল টেকসই ভেরিবাদ, শিক্ষার উন্নয়ন এবং জীবন মানের উন্নয়ন এবং যে আপনার আধুনিকভাবে চলাফেরা। একটা জিনিস লক্ষ্য করছেন যে এই যে সমুদ্র সৈকত কুয়াকাটা, সূর্য এবং সূর্যাস্তের বেলাভূমি সমুদ্র সৈকত কুয়াকাটা, এটা আসলে আগে যত সুন্দর ছিল এখন কিন্তু ইট বালির শহর হয়ে যাচ্ছে, কংক্রিটের শহর হয়ে যাচ্ছে। তো আমরা যারা সাংবাদিকতা করি, যারা লিখি, আমরা চাই যে যারা সামনে নেতৃত্ব দিবেন আমরা যেন তাদের সফলতার গল্প তাদের নিয়ে যেন আমরা ভালো কোনো কিছু লিখতে পারি, তাদের যেন যেন ব্যর্থতা এবং ঘুষ দুর্নীতি এগুলো নিয়ে না লিখতে চাই। অধিকারটুকু চাচ্ছেন, মত প্রকাশের স্বাধীনতাটা, সফলের গল্প আমরা লিখতে চাই। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। সাইদ ইব্রাহিম যেমনটা বলছিলেন, তিনি চাচ্ছেন যে যেই ক্ষমতায় আসবে আসলে তারা লিখতে চান, যেহেতু সাংবাদিক তিনি তার কলম চালিয়ে যেতে চান, যার বিরুদ্ধেই যাক তারা যেন আসলে মত বন্ধ করার জন্য কোনো ধরনের অতীতের মতো আসলে সাংবাদিকদের উপর হয়রানি না করেন, সেই নিশ্চয়তা তিনি চেয়েছেন। আমরা ছিলাম আজ সাগরকন্যা কুয়াকাটায়, শুনছিলাম সাধারণ মানুষের প্রত্যাশার কথা, একই সঙ্গে প্রার্থীদের প্রতিশ্রুতি এবং ভাবনার কথা। আগামীকাল মুন্সিগঞ্জ থেকে যুক্ত হবেন সহকর্মী রিয়াদ সেজান। দেখার আমন্ত্রণ রইল। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।